কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযানে 60 লক্ষ টাকার গাঁজা সহ 2 জন মেজো পাচারকারী আটক। মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ শিলচর আইজল সড়কের ধলাই এলাকায় একটি গাড়ি আটক করে। উদ্ধারকৃত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ছিল MZ01W1993 ব্রেজা। গাড়িটির গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে পুলিশ 50টি প্লাস্টিক ব্যাগ থেকে বৃহৎ পরিমাণে গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারে মূল্য আনুমানিক 60 লক্ষ টাকা। পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে। ধৃতরা হলেন লাল লাউম জুয়ালা, বয়স 30, থানা আইজল মিজোরাম; লালনই পুই, বয়স 31, থানা সাইহাপুই, কলাশিপ মিজোরাম। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়। ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে প্রাথমিক পরীক্ষায় এটি গাঁজা বলে নিশ্চিত হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই মাদক দ্রব্য মিজোরামের আইজল এলাকা থেকে বেআইনিভাবে নিয়ে আসা হচ্ছিল। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে এই ঘটনায় থানায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। 6 अगस्त को हमें ढलाई थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ, जिसमें एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी में कुछ अवैध नारकोटिक सामान ट्रांसपोर्ट किया जा रहा था। थाना के सामने ही हमने नाका लगाया और जब उस गाड़ी को चेक किया गया, उसमें सर्च किया गया, तो उसमें 50 पैकेट जिसमें गांजा था वो प्राप्त हुआ। उसके बाद उसको हमने सीज किया। गाड़ी के अंदर 2 व्यक्ति मौजूद थे, जिनका नाम है मिस्टर लाल जुवाला, ये ऐजॉल मिजोरम से है, और दूसरा एक लेडी मिस लाल नुनपुई, ये भी मिजोरम से ही है। दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धुलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया। इनके साथ हमें 50 किलो गांजा जब्त किया गया है, जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है। और साथ में एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी जिसका नंबर है MZ01W1993, ये भी जब्त कर ली गई है और आगे की कार्रवाई शुरू कर दी गई है। ये दोनों NDPS एक्ट के अंदर दोनों के ऊपर कार्रवाई जारी है। আসাম মেঘালয় সীমান্ত সমস্যা সমাধানে 2 রাজ্যের প্রতিনিধি দল বাইকাম পুঞ্জিতে। আসামের সুইচ পরিমাণ জমি মেঘালয়কে দেওয়া যাবে না, হুঙ্কার স্থানীয়দের। আসাম মেঘালয় সমস্যা কিছুতেই যেন মিটতে চাইছে না। দীর্ঘদিন থেকে আসামের বাইকাম পুঞ্জি নিয়ে 2 রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। এই পুঞ্জের একাংশ চাইছেন মেঘালয়ে চলে যেতে, আর একাংশ চাইছেন আসামে থাকতে। বছর কয়েক থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বছর 2 পূর্বে আসাম ও মেঘালয় সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বাইকামে এসে নথিপত্র যাচাই করে গেছেন। এরপর মেঘালয়ের উমকিয়াংয়ে 2 সরকারের প্রতিনিধিত্বে এবং বাইকামের জনগণের উপস্থিতিতে এক বিরাট সভা হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শুক্রবার ফের 2 রাজ্যের প্রতিনিধিরা বাইকামে হাজির হয়। তবে এবারের প্রক্রিয়া কিছুটা ভিন্ন। এবার 2 রাজ্যের 2 নোডাল অফিসার কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলরকে নিয়ে ঘরে ঘরে গিয়ে নথি যাচাই ও মতামত নিলেন। এখানকার মোট 37টি পরিবারের সিংহভাগ যেতে চাইছে মেঘালয়, আর একাংশ থাকতে চাইছেন আসামে। যারা মেঘালয়ে যেতে চাইছে তাদের বক্তব্য হলো, দীর্ঘদিন থেকে এখানে বসবাস করে আসলেও সরকারি সুযোগ সুবিধা শূন্যের কোঠায়। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই যোগাযোগ ব্যবস্থা, নেই স্বাস্থ্য পরিষেবা, নেই উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। অনেকবার সরকার বিভিন্ন খাতে অর্থ মঞ্জুর করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে নদীতে গিয়ে স্নান করতে পর্যন্ত বাধা দিচ্ছে পাথর মাফিয়ারা। আর যারা আসামের সঙ্গে থাকতে চাইছেন তাদের বক্তব্য হলো, আমরা আসামে জন্মেছি আর আসামেই মরতে চাই, আমরা কোথাও যাচ্ছি না। স্থানীয়দের বক্তব্য হলো, যারা মেঘালয়ে যেতে চাইছে তারা চলে যাক, কিন্তু বাইকামে থাকা 260 হেক্টর জমি সুইচার্গ পরিমাণ জমি মেঘালয়কে দেওয়া যাবে না। প্রয়োজনের রক্তে গঙ্গা বইবে। যাই হোক, এবার দেখা যাক বাইকাম কি মেঘালয়ের জয়ন্তিয়া হিলসে অন্তর্ভুক্ত হচ্ছে। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো আমি এটাই কইতাম চাই, যারা মেঘালয়ের বাসিন্দা হইতে স্যার, তারা বিগত দিনে হয়তো, আমার যেটা আনুমানিক ধারণা, তো বিগত দিনে হয়তো তারা কিছু একটা অসুবিধা আছে যেটা সমাধান করা হয়েছে না। নিশ্চয়ই তারা কিছু দুঃখ কষ্ট থাকবো, দুঃখ কষ্ট পাইছে তারা, যার লেগেও তো তারা যাইতে স্যার, নতুবা তো তারা যাওয়ার কোনো কথা নাই।
তারা এখানেও সব রেকর্ড সব কিছু আধার কার্ড রেশন কার্ড সব কিছু আছে, তারপরেও তারা যাইতে স্যার বা অন্য মানুষে তারা ম্যানিপুলেট করতে পারে। তো কিতা বিষয় আছে আমি আগামী দিনে তারা নিয়ে একটু বুঝমু কিতা অসুবিধা আছে, তারপরে এটা মানে দেখা যাইব। আর এখানে খালি তারা যদি যাইতে চায় যে তারা এখন কিভাবে যাইব, কারণ অন্য মানুষও স্যার এখানেও থাকতো। তো 37টা ফ্যামিলি আছে যেটা জানি, 37টা ফ্যামিলির মধ্যে 8-10টা ফ্যামিলিও স্যার থাকতো। তো তারা যদি যাইতে চায় যে তারা নেক্সট কীভাবে যাইব, তারা যদি যাইতে চায় তারা যাও, কিন্তু আমরা যে আসামের জায়গা আছে এটা আসামের জায়গায় এখানে থাকতো। এখান থেকে কিছু মানে আমরা সরকারের আর্জি জানাইমু যে মানে কোনো কাজের কিছু হইতো না এখান থেকে। মানে আপনারা চান এই জায়গাটা আসামে থাকতো? এই জায়গাটা আসামের জায়গা, এটা আসামের জায়গা থাকতো। এখান থেকে কিছু যেন খাটাছিড়া না হয়। এটার সঙ্গে বাগানি মানুষ আছে, এখানে বাগানের জুম আছে, বিভিন্ন জিনিস আছে। তো এটা যেটা আসামের যেটা মাটি, এটা আজকে সার্ভে হচ্ছে। ব্যাপার হইল মানে মেঘালয়ে আর আসামের মানে কামার এটা মানে দখলে জায়গা লইয়া এরা কইছে কয়েকজন পার্টি বার হয়েছে যে আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। তো আমি তো আর মেঘালয় যাইতাম না, কারণ আমি মেঘালয় থেকে আমরা আসাম থেকে আমরা জায়গা পাইছি এখন 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয়। আর গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি, ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ও দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। আমরা ডকুমেন্টে পাইছি, সব ডকুমেন্টে আমরা এটা আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে, সব কিছু আমরা পানি জল রাস্তাঘাট স্কুল। এখানে কত ফ্যামিলি আছে? আমরা আসি মানে এমনি 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি, এরা মানে ডরে ডরে তারা সরি গেছে মানে ও মেঘালয় তরবে। এখন রয়েছে আমরা আরও 7-8 পরিবার রয়েছে আসামের নাগরিক। আর আসামের নুন খাইছি, আসামের গাইতাম, আসামের থাকতাম, আর আমরা যদি মরলেও আমরা আসামের ছাড়তাম না। এখানে টোটাল ল্যান্ড কতটা আছে, কত হেক্টর জমি আছে? 370 বিঘা আমরা ল্যান্ড 370 বিঘা আছে। আমরা যেটা মেঘালয়ে যাইতে স্যার, যেটা মেঘালয় যাইতে সারতে আমি এটা কইতাম পারতাম না। এখন অনুমানিক আমরা সারা জগা জমিন মানে 370 বিঘা। এই 370 বিঘা থেকে আমরা সব এখন যারা মেঘালয় যাইতো এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না। এখন তারা তো পিতা চাই, এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া আমার সব পঞ্জিয়ালায় যেটা সাপোর্টার আছে আসামে, আমরা আসামে থাকবো। কতজন আসামে থাকতে স্যার? আসামে তো মানে 8-9 ঘর পরিবার, 8-9 পরিবার আছে। ও রেস্ট সব যাইতে স্যার মেঘালয়? এরা তো বেশিরভাগ তারা যাইতে চায়, এখন আসামের জায়গার লইয়া যাইতে চায়। তো এখন আমি আসামে মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। তেলিয়ামোড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তোলাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ যানচালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতাদের। ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং গাড়ির চালকেরা সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধে সামিল হয়। ঘটনা শুক্রবার সকালে ক্রেতা এবং গাড়ির চালকদের অভিযোগ মূলে খবরের প্রকাশ। নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামোড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে 100, 200 কিংবা 300 টাকা করে প্রণামী দিতে হবে। এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় আসাম আগরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকেন। ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন স্তরের সবজি ক্রেতাদের বক্তব্য হচ্ছে, প্রায় সময়ই এই হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা
অবৈধভাবে তাদের কাছ থেকে তোলা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তুলাবাজির অভিযোগ, তেলিয়ামুড়া থানার হাওয়াইবাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? না এটা সম্পূর্ণ ভুল। আজকে সকালে আমি আমার ডিউটি করেছি ফার্স্ট টাইম প্রায় 8টা থেকে 9টার দিকে দুটো অবলম্বন সবজির গাড়ি এসেছে। আমি বলি যে আপনারা ফাইনের আওতায় আসেন, আপনারা ফাইন কাটতে হবে। ওরা বলছে না, ফাইন কাটবই না। না, ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে, কিন্তু আপনি নাকি বলছেন 100 টাকা 300 টাকা করে আপনাকে দিতে হবে। ওরা ফাইন কাটতে রাজি হইলে আমি বলেছি তাহলে আমি ছবি তুলে এই পজিশনে আছে, আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না, তাহলে আমি ছবি তুলে আমি ও তো ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো, আপনাদের আর গেট পাস থাকলে আপনারা। না, ওনাদের বক্তব্য ওনারা নাকি আপনারা কি বলেছেন ওনাদেরকে 200 টাকা 300 টাকা 100 টাকা দিতে হবে ফাইন, আর এই উৎকোচ বাবদ। ওনারা অনেক কিছু বলতে পারে। আমার তাহলে এখানে যারা যতজন মানুষ বলছে ওরা মিথ্যা বলছে, আপনি সত্য বলছেন। না, আমি আমার সত্যটা বলছি। তাহলে ওনারা যারা বলছে সব কথা মিথ্যা এবং আপনার যেটা সত্য কথা নাকি? আমার সত্যটা আমি বলছি। আর আমি যে তারপরে আমার ইনস্ট্রাকশন এসেছে, ঠিক আছে গ্যাদারিং হলে তুমি নাম্বারটি লিখে ছেড়ে দাও। মালগাড়ির প্রতিনিয়ত মালগাড়ির তারা ইয়ে করতেছে, প্রতিনিয়ত। ওই দেখেন এদিকে 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 দেখেন, এদিকে কয়টা মাল আছে এটার ভিতরে ফাইন কাটে তারা। এই 500 টাকা 1000 টাকা যদি ফাইন না কাটে তারা 300 টাকা দেওয়া লাগে, তুলে দাও গা 300 টাকা দেওয়া লাগে। ওই দিকে দেন, এদিকে এদিকে কি চলে দিব, ওই যে ওটু করে শুধু ওটু করে শুধু ফাইন কাটে দেয়, সব কিছু ফাইন কাটে তারা। ডবল লুটলি আর অ্যাকাউন্টে কি বড় কয়টা মাল আছে কঞ্চন এদিকে না আজকে কি দিয়েছে আজকে করে তুলে লো সামনে বসে কয়টা কোম্পানি বড় লাগলো মাল দিয়ে ফাইন করে তারা। আর তারা কি চলে তারা ছবি তুললে তারা ওই মালিকের বাড়িতে মালিকের হোয়াটসঅ্যাপে ছবি থাকা, তারপর ফাইন মাল পেয়ে ছুটি ভালো এবো কি রে তারা বুঝো না এটা কাঁচা মাল। ওই তারা সাংবাদিক তারা কি কইছে জানেন, কি কইছে? আমরা যখন প্রথমে একা রইছি বড়বাবু আইলে যে ডিসিশন দিব এই ডিসিশনে ছাড় হইব। আমরা কইছি যখন আমরা যখন দিলে আমরা জরিমানা কাটা দিব, জরিমানা দিব। আমরা জরিমানা না দিলে আমরা মাল লয়ে যাইতাম না এন থেকে। আর এই যে গেছে গাড়ি আমরা গেছি গাড়ি এন থেকে কোনটা বলুন আছে দেন না, কোনটা বলুন আছে গাড়ি এই জায়গা থেকে আমরা ইনো গেছি না। প্রতিনিয়ত তারা ড্রাইভারদেরকে হস্তনষ্ট করছে, তারা 100 দিলাও 200 দিলাও শেষ, প্রতিনিয়ত শেষ। তারা প্রতিনিয়ত ইয়ানের মস্তান দিয়ে আমরা তাহলে টাকা দিতাম, এসপি ওটা আরো বেশি দিতাম। এসপি ওটি অবস্থাটা বাজারের ভিতরে কি অবস্থা লয় সেটা মাল দিলে লুট করে গাড়ি দেখেন না, দেখেন ঠিক আছে কোম্পানি পড়ে মাল দিব, কোম্পানি পড়ে মাল দিব, এরপরে ফাইন কাটার আমরা কইছি আপনাদের মাল লাইভ কোটে বাড়াবো, সম্মান করতাম 7 টাকা বাড়াও না 500 টাকা আমরা দিতে গেল ফামু কিটিয়া তখন তাদের কথা না কইলে সাইড করা গাড়ি সাইড করে ফাইন কাটতে যাইতে পারতো না। তখন আমরা কইছি যে ফাইন কাটতাম কি লাগিয়া মাল তো বেশি না, এরপরে কইতো অফিসারের কথা কই দেবে কিসের মাল কি হচ্ছে মাল ডিগিতা সবজি কাঁচা মাল তখন আমরা কইছি সকালবেলা বিক্রি 30 টাকা কেজি, 15 টাকা কেজি। তাই না কষ্ট নামটা ঠিক জানি না, তাই নাম পুলিশ হইতে সবসময় প্রায় সময় ভাই আমরা তাই না পয়সা সবজি বলে জরিমানা বলে দিব, সবজি জরিমানা দিব তাই দিতে পারবো। কেডা কইছে কথা এই যে স্টাফ আসলো একজন প্রথম যে আসিল এটাই নিয়ে ধান গাছ লাগে লম্বা করে পরিষ্কার করে আসলো, পরিষ্কার করে সবজি জরিমানা দিব, কত গেলে সবজি জরিমানা দিব। আমরা তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা তো কানে শুনছি, আমি একটা শুনছি আরো বছর দিকান 270 নেই আমরা যাইতেছি কোম্পানির বডি এতটুকু কোম্পানির বডি গাড়ি চাইতাম আমরা গাড়িতে কিনে আনছি, ইনস্টলমেন্ট আছে আমরা গাড়ির, কে দিব আমরা ইনস্টলমেন্ট, কে দিব আমরা কাগজপত্র করে আনছি না গাড়ির, সম্পূর্ণ কাগজপত্র আছে আমরা, কাগজপত্র যদি ফেল থাকে আমরা 100 বার জরিমানা করেন, আমরা মাথা হইতে নেবো, ডালা খুলে মাল আনছি ফাইন কাটেন, আমরা ফাইন কেটে নেবো, আমি নিজে ফাইন কেটেছি
আমার গাড়ি পেছনে ফাইন কেটেছি, কিন্তু আপনারা ওই গাড়িগুলো দেখেন, এগুলো কি ফাইন কাটা গাড়ি? আপনারা বলেন, আপনারা কোন ওইগুলো গাড়ি দিয়ে ফাইন কাটার গাড়ি নেই। এখন আপনারা আজকে কি করছেন? আমরা আমরা এই গাড়ি ফাইন কাটার কথা বলছি, তার লাগে আমরা সবজি গাড়ি সবজি গাড়ি আর দত্ত আমরা ওভারলোড নেব ফাইন কাটেন, ওভারলোড নেব ফাইন কাটেন, খুললে নেব ফাইন কাটেন, ওভারলোড নেব ফাইন কাটেন, কোনো আমরা অসুবিধা নাই। ব্যবসা করি একবার ব্যবসা করে ছেড়ে দিতাম গৃহস্থ মরে আর আমরা 500 টাকা ফাইন কাটো আনে আয়ো লোক আয়ো নিয়ম 100 টাকা 150 টাকা 300 টাকা 400 টাকা পায় এরা এই ফকট করে ফট গরম করে এরা প্রত্যেকটা দিন এরা এগুলো আইলই 100 টাকা দিলে এবার গাড়িটা ছাড়ে আমি 500 টাকা ফাইন এইভাবে এরা চলছে। শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কের পাকুইপাড় এলাকায় একটি লরিতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়। রাতের অন্ধকারে ধলাই নিকটবর্তী এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চালক ও সহচালকের কোনো খোঁজ মেলেনি। ধলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরের মতে লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারি উধাও ছিল। পুলিশের প্রাথমিক অনুমান চালকরাই ইচ্ছাকৃতভাবে লরিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছেন। ঘটনার পেছনে গাড়ির মালিকের সঙ্গে বিবাদ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প নিয়ে শুক্রবার খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিভাগের তরফে শিলচরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা। শিলচরের এক অনুষ্ঠান ভবনে শুক্রবার খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিভাগের তরফে রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এদিন সুলভ মূল্যের দোকানদার ও গাঁও পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় সহ আমন্ত্রিত বিভিন্ন বক্তারা জানান, দেশের গরিব মানুষের জন্য সরকারের অভিলাষী প্রকল্প এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এই প্রকল্পের আওতায় রেশন কার্ড হিতাধিকারীরা 5 কেজি চালের সঙ্গে এখন থেকে কার্ড প্রতি 1 কেজি করে মসুরির ডাল, চিনি ও লবণ সুলভ মূল্যে উপভোগ করতে পারবেন। রাজ্যের রেশন কার্ডে থাকা 70 লক্ষ হিতাধিকারী কার্ড প্রতি 1 কেজি মসুরির ডাল 69 টাকা, চিনি কেজি প্রতি 38 টাকা ও লবণ 10 টাকা করে লবণ প্রদান করার সরকার ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রকল্পকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী কৌশিক রায়। সচেতনতা সভায় বিভাগের তরফে গত 4 বছরের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শতকরা 100% রেশন কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন বিভাগীয় আধিকারিকেরা। হিতাধিকারীদের কাছে সামগ্রী বন্টন ব্যবস্থাকে চাঙ্গা করতে সরকার এপিওএস মিশনের ব্যবস্থা গ্রহণ করেছে। সুলভ মূল্যের দোকানদার ও গাঁও পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের কমিশন ও ট্রান্সপোর্টেশন নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি মাসের 15 তারিখের মধ্যে কমিশন প্রদান করা হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আত্মনির্ভরশীল ভারতের কথা চিন্তা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতেই মহিলাদের সুরক্ষা ও আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে বরাকে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলেও এদিন মন্তব্য করেছেন বিভিন্ন বক্তারা। দেশ ও রাজ্যের গরিব মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরও যোজনা হাতে নিয়েছে সরকার, যা আগামীতে বাস্তবায়ন করা হবে। আগামী 1 অক্টোবর থেকে সরকারের অভিলাষী প্রকল্প শুরু করা হবে। মানুষ এই বিশেষ সুবিধা ভোগ করতে পারলেই সরকারের প্রচেষ্টা সফল হবে বলে জানিয়েছেন তারা। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কাঠিগড়ের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সহ সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। নতুন একটা যোজনা ঘোষণা করা হয়েছে, সেটা হলো যে রেশন দোকানের মাধ্যমে সুলভ মূল্যে রাজ সাহায্যযুক্ত মানে সাবসিডাইজ
চাল, চিনি এবং লবণ আমরা বিতরণ করব। বিতরণ এর সঙ্গে সঙ্গে বিক্রি করা হবে। আর এটার জন্য এবারে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে আমাদের যিনি অর্থমন্ত্রী শ্রীমতী অজন্তা নেহরু মহাশয়া, উনি সেই বাজেট যখন পেশ করেছেন সেই যোজনার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। আর আমরা লক্ষ্য নিয়েছি যে এই মাসে এবছরে 1 অক্টোবর থেকে আমরা এই যোজনাকে আসামের 10টি জেলাতে আমরা শুরু করব। আর বাকি যে 25টি জেলা, এই 25টি জেলাকে আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে আরম্ভ করব। এই যোজনা ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আছে নাফেড, সেই নাফেডকে আমরা দায়িত্ব দিয়েছি। নাফেড এটা ইতিমধ্যে টেন্ডার করেছেন, তারা ইতিমধ্যে সেটার প্রক্রিয়া আরম্ভ করেছেন। আর নাফেডের দায়িত্ব থাকবে যে প্রত্যেক জেলায় জেলায় যে আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের যে গোডাউন আছে, সেই গোডাউন পর্যন্ত তারা সেটাকে পৌঁছে দেবেন। আর সেই গোডাউনে পৌঁছার পর আমরা যেভাবে প্রত্যেক কোঅপারেটিভ যেভাবে আমরা লিফটিং করি, ঠিক সেভাবে আমরা এই প্রত্যেক কোঅপারেটিভ এফপিআই থেকে যেভাবে আমরা চাল লিফটিং করি, ঠিক সেভাবে এই সামগ্রীকে আমরা আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের গোডাউন থেকে আমরা সেটাকে লিফট করব। আর লিফট করে আমরা প্রত্যেক মাসে যেভাবে আমরা চাউলকে সময় দিই, সেই সময়ে আমরা প্রত্যেক রেশন দোকানের কাছে আমরা এটা পৌঁছে দেব। नमस्कार। पूरे राज्य के साथ संगति रखते हुए आज कछार जिले में एफपीएस डीलर के लोगों के साथ हमारा 75वां सम्मेलन ऑर्गेनाइज किया जा रहा है। इसके अंतर्गत माननीय मंत्री महोदय और विभाग के ऑफिशियल आपको आने वाले जो समय है अक्टूबर में जो हिताधिकारी स्कीम है उसके बारे में आपको जानकारी देंगे। जैसा कि आप सब जानते हैं कि अक्टूबर से कछार जिला में चीनी, लवण और मसूर दाल सब्सिडाइज रेट में नाफेड द्वारा सारे एफपी शॉप के द्वारा प्रोवाइड किया जाएगा। और उसमें जितने भी हमारे राशन कार्ड होल्डर्स हैं सभी को इसका लाभ मिलेगा। एक डिपार्टमेंट पूरे डिपार्टमेंट বিগত দিনে যদি আমি বলি তাহলে সেটা বলতেই হবে যে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার বাড়িতে অনেক দিদি, অনেক মাসি আমার বাড়িতে কাজ করেছেন, আমরা দেখেছি। কিন্তু কোনো মাসি বা কোনো দিদিকে আমরা শুনতে পারিনি যে ওনাদের রেশন কার্ড আছে। অর্থাৎ প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হয়েছিলেন আসাম রাজ্যে। যাদের 4তলা বিল্ডিং রয়েছে, যাদের গাড়ি রয়েছে, অনেক যারা চাকরি করেছেন তাদের রেশন কার্ড ছিল। আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখেছি সেটাকে আজকে ভেরিফাই করে আজকে যে পর্যায়ে উনি নিয়ে গিয়েছেন আসাম রাজ্যের প্রকৃত হিতাধিকারীরা যারা বিপিএল লেভেলের মানুষ আছেন তারা আজকে গর্বের সহিত বলতে পারেন যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে রেশন কার্ড দিয়েছেন। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দানি আপনাদের স্বাগত জানাচ্ছি। রাধা মাধব কলেজে প্রাণঘাতী হামলার অভিযোগ, এনএসইউআই সদস্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, এবিভিপির বিরুদ্ধে মামলা। শিলচরের রাধা মাধব কলেজে ছাত্র সংগঠনের সদস্য পদ অভিযান ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গেরঘাটি আউটপোস্টে দায়ের করা অভিযোগে জানান অভিযুক্ত রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ এবিভিপির একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। আজ কলেজ প্রাঙ্গণে সদস্য পদ অভিযানের সময় কলেজের ভিতর ও বাইরে থেকে প্রায় 50-60 জনের একটি সংঘবদ্ধ দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দীপঙ্করের দাবি এটি ছিল পূর্ব পরিকল্পিত প্রাণঘাতী হামলা। এনএসইউআই এর পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষোচিত আক্রমণ। সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। কিছুদিন ধরে আমার আরএমসি কলেজে এবিভিপি এবং এনএসইউআই এর একটা মেম্বারশিপ ড্রাইভ চলছে। তো আমার কিছু এনএসইউআই ভাই বোনদের উপর গতকালকে রাত্রেও কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।
কিছু এনএসওয়াই এবিপিপির ছেলেরা এইসব করছে কিছুদিন ধরে, এবং আজকে অনেক 50-60 জন এবিপিপির ছেলেরা এবং বাইরেরও কিছু ছেলেরা এসে আমার এনএসওয়াই কিছু ভাই বোনদের উপর অ্যাটাক করেছে এবং অনেকদিন ধরে একটা টর্চার দিচ্ছে ওদের উপরে, বাকি তারা মেম্বারশিপ না করে কলেজে একটা মানে বাজে সিচুয়েশন ওরা ক্রিয়েট করে তুলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওর বাজেভাবে ওকে অ্যাটাক করা হয়েছে। ওর নাম হলো দীপঙ্কর ওঝা, ওই এনএসওয়াই আমার একজন মেম্বার। তো আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যে এই যে সিচুয়েশনটা আজকে হয়েছে, যে ইনসিডেন্ট আজকে হয়েছে, আগামী দিনে যেন এইভাবে কোনো ইনসিডেন্ট হয় না, এবং এই যে আজকে ম্যাটারটা হয়েছে এটার থেকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি দীপঙ্কর হাজাম, এলএসইউ এর কার্যকর্তা আর রাধা মাধব কলেজের ছাত্র। গত 3 দিন থেকে মানে মেম্বারশিপ চলে এইপির এলএসইউ। তারা মানে বেজান আমার লগে মানে 2 দিন থেকে ইয়ে করে, এরপরে কালকে রাত্রে ফোন করিয়া রাত্রে বেজান গালি গালাজ দিছে, বেজান মানে বেজান ইয়ে করছে। আজকে আমি কলেজে আইছি, আউট ছাত্র বেজান আইছে, আইয়া এরপরে আমার উপরে মারা হয়েছে। আমার 50-60 জনে মিলিয়ে আমার আর কি সব কলেজের তো আছে আর আউটও বেজান আইছে। আইয়া অন্য কলেজ রাহুল চিলকড়ি একটা ছেলে আছে রাধা মাধব কলেজে, আর আছে বেজান এপির ভাইস প্রেসিডেন্ট আছিল। আমি তো অতটা চিনলাম না। উদয়পুর চন্দ্রপুর এলাকায় জাতীয় সড়কে পুলিশের গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত 2। প্রতিনিয়ত বাইক দুর্ঘটনা ঘটে চলেছে উদয়পুর মহকুমা জুড়ে। আজ সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর 1 নম্বর কলোনি ইন্দিরানগর অঙ্গনারী কেন্দ্রের সামনে জাতীয় সড়কের উপর PR03G7638 নম্বরের একটি বাইক সজোরে গিয়ে আঘাত করে জাতীয় সড়কে রাধাকিশোরপুর থানার পুলিশের মোবাইল ভ্যানের সাথে। এর ফলে জাতীয় সড়কে ছিটকে পড়ে থাকা বাইক চালক এবং অপর এক যুবক। পরবর্তী সময়ে বাজারে থাকা লোকজন দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্বাণ দাস ছুটে যান ঘটনাস্থলে। আহত ব্যক্তির নাম চাষিরাই রিয়াং, বয়স 34, নরেশ জমাতিয়া, বয়স 27। দুজনের বাড়ি গোমতী জেলার অম্পিনগর এলাকায়। বর্তমানে গুরুতর আহত চাষকিরাই রিয়াংকে গোমতী জেলা হাসপাতালে থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত নরেশ জমাতিয়া চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। এইদিকে বিজেপি মাতাবাড়ি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক জানান, চন্দ্রপুর 1 নম্বর কলোনি এলাকায় বাইক ও পুলিশের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত 2 জনকে দেখতে পেয়ে তাদেরকে প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি করে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে পৌঁছে দিয়ে এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি না ঘটে তার জন্য পুরো দায়িত্ব তিনি নিজের হাতে নেন। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নির্বাণ দাস জানান, বাইকে থাকা 2 জন ব্যক্তি পুলিশের গাড়িটিকে দেখতে পায়নি। এর ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনা দেখতে পেয়ে পথ চলতি জনগণ এবং আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উদয়পুর চন্দ্রপুরে দীর্ঘ সময়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটা স্যার আজকে সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চন্দ্রপুর কলোনিতে। 2 জন পেশেন্ট আসলে, একটা নরেন্দ্র রিয়াং আর একজন চাইসুন রিয়াং। তারা ওমপি থানার গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। এর মধ্যে 2 জন সিরিয়াসলি ইনজর্ড আছে। এর মধ্যে চাইসুন রিয়াংয়ের অবস্থা বেশি খারাপ, আর নরেন্দ্র রিয়াং যে আছে ওনার কন্ডিশন স্টেবল আছে। ওনার এখন ওষুধপত্র দেওয়া হয়েছে, স্টিচ করা হয়েছে এবং সিটি স্ক্যান করানোর নিয়ে নেওয়া যাওয়া হয়েছে। আজকে সন্ধ্যার সময় আমি যখন মাতাবাড়ি থেকে বাড়ি থেকে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে অনেকগুলো মানুষের ভিড় 7 নম্বর কলোনির জায়গাতে। দেখতে পেলাম 2টা আমাদের জনজাতি ভাইয়েরা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায়। অনেক লোক ছিল। তারপরে আমার সাথে 2 জন লোক, আমাদের ভাইয়েরাও আমার সাথে একসাথে হয়ে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে, গাড়ির মাধ্যমে রুগী 2টাকে নিয়ে এসে ভর্তি করালাম এখন জেলা হসপিটালে। এবং যেটা আমি মনে করি আমার যেটা করণীয়, যে জীবন বাঁচানো আগে, সেটাই আমি মনে করেছি এবং সেটাই করলাম। এবং মোটামুটি এখন ট্রিটমেন্ট চলছে। তার নাম তো জানা গেছে না? হ্যাঁ, জানা গেছে। নাম হলো চানসিরাই রিয়াং এবং আরেকজন নরেশ রিয়াং। তাদের বাড়ি একজন ছড়া এবং ওমপি থানা অন্তর্ভুক্ত তাদের।
নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পূর্ব হুড়ুয়া গ্রাম কালাছড়া ব্লকের অধীন ওই গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনঞ্জয় সিনহার ছোট পরিবার। এই ধনঞ্জয় বাবু একজন কৃষক, বিপিএল ভুক্ত। নিজের জমি বলতে তেমন কিছুই নেই। বৃদ্ধ মা বাবা সহ তিনি নিজেও সারাদিন কৃষি জমিতে হাড় ভাঙা খাটুনি ছেড়ে গধূলি বেলায় বাড়ি ফেরেন। মা বাবা সহধর্মিনী ছোট এক কন্যা সহ মোট 5 জনের পরিবার। 2 বোনের বিয়ে হয়ে গেছে। 11 মাসের ছোট কন্যা দিব্যাংশী সিনহাকে নিয়ে আনন্দেই কাটছিল তাদের দিনগুলি। তবে কখন যে দুর্দশা গ্রাস করে ফেলেছে তাদের সুখের সংসারকে জানতে পারেনি কেউ। 11 মাসের ছোট শিশু দিব্যাংশী মারণ ব্যাধিতে ভুগছে। সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিৎসা বিজ্ঞানের খাতায় এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষের দেহে রক্ত গঠন হয় না। দেহের রক্ত বিনাশ হয়ে গিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই থ্যালাসেমিয়া। বলতে গেলে লোহিত রক্ত কণিকাগুলি অর্থাৎ আরবিসি ধ্বংস হয়ে গিয়ে শ্বেত রক্ত কণিকা অর্থাৎ ডাব্লিউবিসি গুলি বেড়ে যায়, ফলে মৃত্যু অবশ্যম্ভাবী। রোগীকে সময়ে সময়ে রক্ত গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য। চিকিৎসা বিজ্ঞানের মতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগী আরোগ্য লাভ করে। এটি একদিকে যেমন জটিল প্রক্রিয়া, অন্যদিকে ব্যয়বহুল। অন্তত 20 থেকে 25 লক্ষ টাকার প্রয়োজন চিকিৎসার জন্য। খবর নিয়ে জানা গেছে মুম্বাইয়ে অবস্থিত টাটা মেমোরিয়াল হাসপাতালে এই জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই ছোট দিব্যাংশীকে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে। দীর্ঘদিনের চিকিৎসার পর ডাক্তারবাবুরা ওই জটিল রোগের সন্ধান পান। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বহির্রাজ্যে, বিশেষ করে ওই টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর জন্য। আপাতত প্রতি মাসে একবার করে ওই শিশুর দেহে রক্ত পুশ করতে হচ্ছে। ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ। বর্তমানে ধর্মনগর হাসপাতালে প্রতি মাসের 21 তারিখ রক্ত গ্রহণ করে বেঁচে আছে শিশুটি। কিন্তু ধনঞ্জয় বাবুর মতো সাধারণ ঘরের ছেলের পক্ষে তার শিশুর জন্য এত ব্যয়বহুল চিকিৎসা করানো একেবারেই অসাধ্যের ব্যাপার বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাদের কাছে তো যেন বামুন হয়ে চাঁদকে ছোবার মতো। তারা বাঁচাতে চাইছেন নিষ্পাপ শিশুটিকে। শিশুটির হাসি ক্রন্দন শুনেও তারা বাঁচতে চাইছেন, কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ আনবেন কোথা থেকে? বজ্রাঘাত পড়েছে তাদের সংসারে। মেয়ের জীবন বাঁচাতে অসহায় বাবা মা অবশেষে রাজ্য সরকার সহ আপামর জনগণের নিকট সাহায্য ভিক্ষা করছেন। তারা অনুরোধ করছেন মেয়েকে বাঁচাতে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে তারা করজোড়ে নিবেদন করছেন সাহায্য প্রার্থনা। আপনার মোবাইলের স্ক্রিনে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের বিস্তারিত সহ 2টি স্ক্যানার দেওয়া হলো। আপনারা যদি আপনাদের সামান্য সাহায্যটুকু পাঠিয়ে দেন বাঁচতে পারবে দিব্যাংশী। তারা আশাবাদী আপনারা সবাই যেমন সাহায্য করবেন, মন্ত্রী টিঙ্কু রায় নিজেও উদ্যোগ গ্রহণ করবেন শিশুটিকে বাঁচিয়ে তুলতে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রোগে আর কি আক্রান্ত হয়েছে দিব্যাংশী সিনহা, বাচ্চার নাম। আমার নাম ধনঞ্জয় সিংহ। আমি কৃষক আর কি। কি চাইছেন আপনারা? যে জনসংখ্যার কাছে আমি একটাই অনুরোধ করছি যে একটা সাহায্য চাই আমার দিব্যাংশী সিনহার জন্য। সবাই সাহায্য একটাই, আমরা দিব্যাংশীকে বাঁচাতে পারবো আর কি। একটা নতুন জীবন দিতে সবাই সাহায্য চাই। টিঙ্কুরা স্যারের আমি বলতেছি যে এই ভিডিওটা দেখে স্যার আমাকে একটু সাহায্য করতে, এটাই চাচ্ছি আর কি। ফোন নম্বর তো নেই আমাদের কাছে অনুরূপ স্যারের। আপনার ফোন নম্বর? হ্যাঁ, আমার নম্বর আছে, আমরা দিতে পারবো। আমার কন্ট্যাক্ট নম্বর 9101795481। হ্যাঁ আছে, স্ক্যানার আছে। হ্যাঁ দিয়ে দেবো। বেরেঙ্গা তৃতীয় খণ্ডে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় পুলিশের শরণাপন্ন 4 বোন। শিলচর শহরতলির বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকার 4 বোন তাদের পৈতৃক ভিটা রক্ষায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, একাধিক ব্যক্তি মিথ্যা উত্তরাধিকারীর পরিচয় তুলে জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীদের মধ্যে অন্যতম সেলি বেগম চৌধুরী জানান তাদের বাবা স্বর্গীয় ইমতিয়াজ আলী চৌধুরী প্রায় 30 বছর আগে উক্ত জমি ক্রয় করেন এবং জীবদশায়
চার কন্যার নামে নামজারি করে দিয়ে যান। সেই সময় থেকেই তারা ওই জমিতে স্থায়ীভাবে বসবাস করছেন। শেলি বেগম জানান, তাদের দুই ভাই ইতিমধ্যেই প্রয়াত। ছোট ভাই অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার কোনো উত্তরসূরি নেই। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি এক অচেনা কিশোরকে নিয়ে এসে দাবি করছেন সে তাদের মৃত ভাইয়ের পুত্র এবং জমির অংশীদার। তাই কিশোরের কাছ থেকে তারা জমি ক্রয় করেছেন বলেও দাবি তুলেছেন অভিযুক্তরা। শেলি বেগম বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদের ভাই বিয়েই করেননি, তাহলে তার সন্তান কোথা থেকে এলো? এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি। চার বোনের অভিযোগ, ইমরান হোসেন লস্কর, বাপ্পু বড় ভূঁইয়া ও শারিমুল চৌধুরী নামক 3 ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছেন এবং ভিটা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছেন। এই জমি আমাদের একমাত্র সম্বল, এখান থেকে উচ্ছেদ হলে আমাদের আর মাথা গোজার ঠাঁই থাকবে না। কান্নাজড়িত কণ্ঠে বলেন শেলি বেগম। পরিস্থিতির গুরুতরতা বিবেচনা করে চার বোন প্রথমে কাছাড় জেলার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তারা শিলচর সদর থানায় একটি এফআইআরও করেন। তাদের আবেদন, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে পৈতৃক সম্পত্তির রক্ষা ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমার নাম শেলি বেগম চৌধুরী, বাবার নাম ইমতাজ আলী চৌধুরী, জায়গাটার নাম বেরেঙ্গা পার্ট 3। আমরা ভাই বোন 4 বোন 2 ভাই, 2 ভাই মারা গেছেন, 4 বোন আছি। এই জমিন বাবা লইছেন 30 বছর আগে। এই জায়গার বাবা তাতে আমরা নাম করে দিয়েছেন 4 বোনের উপরে। 2 ভাই আসলা, ভাই বড় ভাই তো মারা গেছেন। ছোট ভাই যখন মারা যাওয়ার পরে, ছোট ভাইয়ের নাম হইল ডালিমুদ্দিন চৌধুরী। মারা যাওয়ার পরে তারা চুগড়া এক বাঞ্চন, সানিমুল চৌধুরী, বাপ্পু বড়বিয়া আর ইমরান হোসেন লস্কর, তারা আইনছে বানাইয়া 3 জনে বানাইয়া নিয়ে কইছে ও ছেলেটাই জায়গা পায়, তা তোমরা বাইর ছেলে আমার কাছে বাইর কোনো ছেলে নাই, ভাইয়ে বিয়াও করছে না, ছেলে এখান থেকে হইতো। তারা কয় না, ছেলেটা পায়, জায়গা তোমরা দিতে লাগবো। আমরা তার কাস্তনে আমরা জায়গাটা কিনি লেছি, সাজনের কাস্তনে আমরা কিনি। এই ছেলেটা বানাই আনছে, এই ছেলেটার নাম হলো সাজন, বা এইটা বলে বাইর ছেলে কয় তারা হইয়া। আর তারা এরকম করছে। আমরা কয়েকদিন পরে পরে তারা আমরা অশান্তি বানায়, ওই রকম করে তারা জায়গাটা তোমরা ছাড়তে লাগবো, নাহলে তোমরা মারিয়া তোমরা গাঙ্গো আমরা বস্তাত বরিয়া ফাটাইম আমরা, আর নাহলে তোমরা বাড়ির বাহির হইমু, হোক কালো ফালাই মু মারিয়া নিয়া। ইমরান হোসেনে লস্করে এই কথা হয়েছে। আমার ছোট ভাই ডালিমুদ্দিন চৌধুরী 4-5 বছর আগে মারা গেছে। হে মারা যাওয়ার পরে বাপ্পু বড়বিয়া, সানিমুল চৌধুরী আর ইমরান হোসেন লস্কর, তার বাড়ি গিয়া ইমরানের বাড়ির বেরেঙ্গা 3য় খণ্ড, আর সানিমুল আর বাপ্পুর বাড়ির বেরেঙ্গা 2য় খণ্ড। প্রায় সময় তারা আমরা ধমকি দেয়, জায়গা ছাড়ি দেও, আর নাহলে তোমরা আমরা খেদাইতাম, আমরা মারিয়ে আমরা বস্তাত বড়িয়া গাঙ্গ ছাড়িতাম। আমরা কিতা করছি, এসপির কাছে গেছি। অগাস্ট মাসের 1 তারিখ আমরা এসপির কাছে গেছি। এসপির কাছে গিয়ে এসপি বহুত সাহায্য আমরা করছেন, সদর থানাত ফাটাইছেন। সদর থানাত তনে আমরা ফোন করে কইছেন যে ইমরান হোসেনে বাপ্পু সানিমুলে কোনো গন্ডগোল করেননি। আমরা কাছে স্যার জিনা স্যার কোনো গন্ডগোল তো করেন না, তারা দখল করতো চাইছে, তারা রবিবারে দখল করতো, দখল করছে না তারা। যাইতে আমরা তারা বহুত জো করে, বাপ্পু সানিমুল আর ইমরান হোসেন আমরা ধমকি দেয়, তারা সব সময় ধমকি দেয়। তো আমরা বহুত জনের কাছে আমরা হইছি, তারা কিছু মারছে না, তার না মাথায় আমরা তো এসপির কাছে আমরা গেছি। এসপি বহুত সাহায্য সাথে আমরা করছি।